জয় রাধে রাধেশ্যাম। তাই দেখুন, করিমপুর যাত্রা সমাজ থেকে শুরু করতে চলেছি আমরা একদম ক্ষুদ্র একজন শিল্পীর তরফ থেকে একটি রামায়ণের কাহিনী। সেই কাহিনী হচ্ছে সীতা হরণ। জয় গুরু, জয় রাধে রাধেশ্যাম। শুরু করতে চলেছি করিমপুর অনামী যাত্রা সমাজ থেকে সুশীল বিশ্বাসের আজকের লেখা একটি পৌরাণিক কাহিনী, যে কাহিনী হচ্ছে অরণ্যের কাণ্ড। আজকের যে কাহিনীটি রাজা দশরথের 4টে পুত্র নিয়ে। পাচ্ছি না। আজকের ওয়ার্কশপ আনুষ্ঠানিকভাবে শুরু করবেন, তার আগে আমি একটু কথা আমার কিছু আছে বলার, সেইটুকু বলতেই হবে। অমিয় এখানে আছে, আমাদের সভাপতি অমিয় মণ্ডল, উনি এসে এখানে ওয়ার্কশপটা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। এখানে আছে আমাদের দলের অধিকারী বিনয় স্বর্ণকার, ক্যামেরা এবং আমাদের গল্পগুলো যে ইউটিউবে ফ্রেমবন্দি করেন সেই কৌশিকদা। আপনারা যারা প্রত্যেকেই এই নামটার সাথে সবারই সম্পর্ক, আজ থেকে নয়। 20 বছর আমাদের গ্রুপ হলে 10 বছর কৌশিক পাল, নবারুণ দে, এই নামের সাথে আমরা সবাই জানি। আজকে আমাদের ওয়ার্কশপটা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আমরা ওয়ার্কশপটা করছি, তার মধ্যে আমি কল করে নেব, একটু আলাপ পরিচয় করাতে হবে, যেহেতু এটা ইউটিউবের জন্য ফ্রেমবন্দি হচ্ছে। আজকের এই আরণ্যক যে নাটকটা, কৃত্তিবাস ওঝার রামায়ণ অবলম্বনে আমরা আরণ্যক যে নামটা দিয়ে আমরা গল্পটা করছি। বিনয় স্বর্ণকার ইনি একজন অতীতদশা কীর্তনিয়া, করিমপুর অনামী যাত্রা সমাজের অনেক দিনের পুরাতন শিল্পী। বিভিন্ন জায়গায় আমরা যে কাজটা করি, বিভিন্ন কীর্তনাঙ্গের গান, রামায়ণ, কৃষ্ণলীলা, এই টাইপের যে কাজগুলো আমরা করে থাকি ফোক কালচার হিসাবে, আজকে তারই ওয়ার্কশপ। সেই ওয়ার্কশপে আপনারা যেখানে যতগুলো আর্টিস্ট উপস্থিত হয়েছেন, প্রত্যেককে করিমপুর অনামী যাত্রা সমাজের অন্তরের অন্তঃস্থল থেকে আমি সম্পাদক সুশীল বিশ্বাস কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মঞ্চে কল করে নিচ্ছি আজকের অধিকারী বিনয় স্বর্ণকারকে। বিনয় স্বর্ণকার আজকের কীর্তনিয়া। অমিয় মণ্ডল করিমপুর অনামী যাত্রা সমাজের সভাপতি। মঞ্চ আসার জন্যে আহ্বান করছি নবারুণ দে ও কৌশিক পালকে। আমরা এই দুজনার আসলে আমাদের আসুন। না থাক না, ও কেটে কুটে বাদ দিয়ে দেবেন। আচ্ছা আপনি আসেন তাহলে। আমি কৌশিকদাকে অনুষ্ঠানটাকে আনুষ্ঠানিকভাবে শুরু করবার জন্যে কৌশিকদারও এখানে খুব
প্রয়োজন। কৌশিক দাও করিমপুর অনামী যাত্রা সমাজের একজন গুণগ্রাহী মেম্বার। কৌশিক দা কিছু বলে অনুষ্ঠানটা, তারপরে আমাদের চেয়ারম্যান যিনি আছেন তিনি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটা শুরু করবেন। কৌশিক দা। ঠিক আছে, আমি এখান থেকে বলছি, যাই হোক খুলতে হবে না, এমনি বলো না। যাই হোক, কাজের আমাদের যে কাজগুলো হয় কন্টিনিউ আর হতে চলছে, তাদের সকলের জানি, সকলে একাত্মে এক প্রাণ নিয়ে আমাদের কাজগুলো করার চেষ্টা করে। আর এইভাবে আমাদেরকে ভবিষ্যতে কাজগুলো করতে হবে এবং জানপ্রাণ দিয়ে করতে হবে। কে কী পেলো না পেলো এই আশা এগুলো ছেড়ে দিতে হবে। আমাদের উদ্দেশ্য লোকশিক্ষা। আমাদের এই ধরনের যাত্রা নাটকের মাধ্যমে আমাদের লোকশিক্ষা দেওয়ার প্রয়োজন, আর আমরা সেগুলো দিয়ে চলছি। আর এইটা যেন আমাদের এই ইউনিটিটা আমাদের আজকে 10-20 এর থেকে আমাদের যেন 2000 হয়। প্রত্যেকে যেন আমরা এককভাবে কাজ করতে পারি এবং কাজের সমর্থনযোগ্য যেন, এবং আমরা দর্শকের মনোরঞ্জন করতে পারি। আমাদের একের পর এক আমাদের গল্প নাটক এগুলো রিহার্সেল করতে হবে। আমাদের রিহার্সেলের পর আমাদের সেগুলোকে রূপদান করে আমরা হয়তো ভিডিও ছবির মাধ্যমে, স্টেজের মাধ্যমে বা ছোট গল্প বিভিন্ন আকারে আমরা কাজগুলো করতে চাই। এইভাবে আমরা পাবলিককে প্রেজেন্টেশন করতে চাই। এর জন্য সকলের সহমত এবং একদম আন্তরিক প্রচেষ্টা কামনা করি এবং কাজটা ভালোভাবে চলুক। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য আমি অনুরোধ করব আমাদের গ্রুপের সভাপতি এটাকে, আজকের যে ওয়ার্কশপ এটাকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আজকে আমার যে শিল্পীরা আছে সব থেকে তাকে আমি ভালোবাসি। আমার কর্মসংস্থা সবাই আছে। আমাদের ওয়ার্কশপ করতে হবে। এবার আমাদের যে সাংস্কৃতিক দিকটা, গ্রামের যে সাংস্কৃতিক দিকটা, সেটা ওপরে পৌঁছাতে হবে। যে কোনো এতে গ্রামের কিন্তু কেউ কিছু দেখে না যে আজকে আমরা কি অভিনয় করলাম না, কিন্তু আসে না এটা। কিন্তু গ্রামকে সেটা তোয়াক্কা করে যেতে হবে আমাদের, ঠিক আছে? এইটা আমাদের পণ নিতে হবে যে আমরা অভিনয় করব আর জগৎকে মজবুত করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুরু করার জন্য আমি সহসভাপতি কামরুল মণ্ডলকে আহ্বান করছি। ওয়ার্কশপটাকে আনুষ্ঠানিকভাবে শুরু করার অনুমতি দিতে। নমস্কার। করিমপুর অনামী যাত্রা সমাজ আমাদের যে এই সংস্থা, তার জন্মলগ্ন থেকেই ভিন্ন ধরনের যাত্রা নাটক এবং ফোক থিয়েটারকে প্রাধান্য দিয়ে আসছে। সমাজের বিভিন্ন দিক, যে দিকগুলো মানুষ অবহেলা করে থাকে, সেই সব ফোক কালচারগুলোকে অনামী যাত্রা সমাজ যেমন একদিকে তুলতে চায়, তেমন সমাজের যে সমস্ত কুসংস্কার এবং অনুশাসনগুলো চলে, যে যার মাধ্যমে সমাজ অনেকটা পিছিয়ে চলে, সেইগুলোর দিকেও দিকপাত করা আমাদের মূল লক্ষ্য। আমাদের লক্ষ্য হলো একটা মানবতা এবং নৈতিক সমাজ তৈরি করা, যে সমাজে মানুষের কথা ভাববে, সেখানে কোনো মানুষের যে মধ্যে বিভেদ, বঞ্চনা এবং কুসংস্কার, জাতপাত, ধর্মীয় ভেদাভেদ এইসবগুলো থাকবে না। মানুষের মন্ত্র বলবে, সেইটাই আমাদের মূল লক্ষ্য। তো আজকের এই নাটকটি রামায়ণের যে অরণ্যকাণ্ড, সেই অরণ্যকাণ্ড থেকে নেওয়া হয়েছে। এই জন্য যে আজকের যে নাটক আরণ্যক, সেই আরণ্যক পৌরাণিক একটা যাত্রাপালা, সেটা কিন্তু যুগের পর যুগ ধরে এই কীর্তনীয়রা বা এই গ্রামের শিল্পীরা করে থাকে। কিন্তু তারা কি পায়? বিনিময়ে কি পেয়েছে? বিনিময়ে কিন্তু কোনো রাম বা বিনিময়ে কোনো ভগবান তাদেরকে কিন্তু তাদের সংসারটা চালিয়ে দেয়নি। তারা যুগ ধরে এই নাটক করে এসছে। তাদের বাড়িতে কিন্তু
হাড়ি চড়ে না। তারা যুগ যুগ ধরে এই নাটক করেও তাদের ছেলে মেয়েদের মুখে দুটো খাবার তুলে দিতে গিয়ে তাদের চোখে জল ফেলতে হয়। করিমপুর অনামী যাত্রা সমাজ এই মানুষগুলোর হয়ে কথা বলতে চায়, এই মানুষগুলোর জন্য কথা বলতে চায়। তাই এই ফোক থিয়েটারকে করিমপুর অনামী যাত্রা সমাজ আজকে ফ্রেমবন্দি করছে এবং সমাজের কাছে দাবি রাখছে এই সমস্ত শিল্পীগুলো যারা এতকাল ধরে ফোক থিয়েটারকে তাদের প্রাণের স্পন্দন দিয়ে ধরে রেখেছে, তাদের দিকেও যেন এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র একটু তাকায়, সেটা আমাদের কামনা। তো যাই হোক, এই কামনা নিয়ে আমরা আমাদের আজকের নাটকের যে শুভ উদ্বোধন সেটা ঘোষণা করছি। তাই তো শুরু করতে চলেছি এই রাজা দশরথের এক জীবন কাহিনী, অরণ্য কাণ্ড। তাই আজ রাজা দশরথ মনে মনে চিন্তা করছে, আমি কি করব? পারবো না, আমি পারবো না। দেখতে দেখতে আমার কত কাল কেটে গেল, কিন্তু আমি যা আর পাচ্ছি না। আমার তো বয়স হয়েছে, সেই জন্যেই তো আমি আগামী দিনে ওই গত দিনে আমি ঘোষণা করে দিয়েছি যে আজ আমার বড় পুত্র রামচন্দ্রকেই করব আমি রাজ্যের রাজা। কিন্তু কেন আজ বাধা বিঘ্ন? পারি না, সইতে পারি না। আমি তিনটে রানীর আমি মনোবাঞ্ছা পূর্ণ করেছি, এখনো কেন আমার আসেনি সেই রানী? কোথায় আমার কোথায় মহারাজ? এসেছো তুমি, এসেছো কই? তুমি এসেছো? তিনটে রানী এসে আমার কাছ থেকে তারা মনোবাঞ্ছা পূর্ণ করে সে রাজ প্রাসাদে ফিরে গেছে। তুমি একটিবার বলো, কই বলো, তুমি কি চাও? মহারাজ, আমি যা চাইবো আপনি দিতে পারবেন মহারাজ? বলুন মহারাজ, পারবেন? একটিবার আপনি অতীতের কথা চিন্তা করে দেখুন মহারাজ। সেই অতীতে আপনি আমায় কথা দিয়েছিলেন, কথা দিয়ে আপনি আমায় রাজপ্রাসাদে নিয়ে এসেছিলেন। আজ আমি যা চাইবো আপনি পারবেন দিতে? কেন পারবো না? কই আমি অযোধ্যার রাজা, আমি রাজা। আজ বলো কই তোমার কি চাই? তোমার মনোবাঞ্ছা কি? পারবেন রাজা দশরথ, পারবেন? একটিবার আপনি সত্য করে বলুন, আজ আপনার কাছে যা চাইবো পারবো একটিবার বলো রানী, তুমি বলো। আমি সূর্য বংশের পুত্র, আমি রাজা দশরথ, আমি জীবনে কোনোদিনই কোনো অন্যায়কে প্রশ্রয় দিই নাই, তাই আজ দেব না। তবে একটিবার সত্য করে বলো, আজ আমি এক করে তিনটে রানীকে আমি যেমন করে আজ তার আশা পূর্ণ করেছি, আজ আমি তোমার আশা পূর্ণ করবো। তুমি বলো রানী, সত্য করাল করো মহারাজ। আচ্ছা বলছি, কথার মধ্যে যে আবেগটা আছে, অভিনয়ের মধ্যে আবেগটা আসছে, ও তো ওইদিকে শরীরে ঝড় তুলে দিচ্ছে, আর এখানে আসছে এটা আমরা ছাল ছড়িয়ে লবণ দিয়ে আমি এত ভিড় কেন? চলো না রানী, না একটিবার বলো তুমি কি চাও? আমি কি চাই জানো মহারাজ? আমি চাই তোমার বড় পুত্র রামচন্দ্র যদি আজকে এই অযোধ্যার রাজা হয়, তাহলে আমার পুত্র ভরত কি বানের জলে ভেসে এসেছে। তুমি কি চাও রানী? বলো, সত্য করে বলো, তুমি কি চাও? বুঝতে পারছো না মহারাজ, আমি যে তোমায় বড় ভালোবাসি। এই ভালোবাসার মোহে আমি চাই আমার পুত্র ভরতকে অযোধ্যার রাজা করতে। কি বললে কই এত বড় সাহস তোমার? এই রাজ্যে রাজ প্রজাগণ সবাই আমার কাছ থেকে এক করে সবাই যা কিছু চেয়েছে আমি সবই কিছু অর্পণ করেছি। আজ তুমি পাইছো, আজ তোমার পুত্র
পুত্র, একমাত্র পুত্র ভরত হবে এই অযোধ্যা রাজা। না 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 না, কই কই না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তুমি অন্য কোনো চাও না? আপনি যে আমায় কথা দিয়েছেন মহারাজ, একটিবার অতীতের কথা চিন্তা করে দেখুন। যেদিন আপনার আঙুল হারা হয়েছিল, সেদিন আপনার 3টে রানী কি আপনার সেবা করেছিলাম আমি জানি কই আমি জানি। সেদিন তুমি ছাড়া আমার এহ জগতে আপনজন কেউ ছিল না। তুমি আমার সেবা করেছিলে, সেবা করবার পর আমি সুস্থ হয়েছিলাম। তাই বলে তার প্রতিদান আমায় এমন দিতে হবে? তুমি একটিবার বলো, কই বলো না। আছে যদি আমার ছেলে, আমার ভরত যদি রাজা না হয়, আমি রাজ্য পরিত্যাগ করে চলে যাব। না না, তুমি যাবে না, তুমি যাবে না। আমি কথা দিলাম, আজ গেলেই আগামী প্রভাতেই আমি করব তোমার পুত্র ভরতকে রাজা। কিন্তু মহারাজ, তোমার ওই বড় পুত্র রামচন্দ্র কি করবে? রামচন্দ্র কোথায় যাবে বলো? কেন, তুমি কি চাও একটিবার বলো রানী, বলো। আমি কি চাই বুঝতে পারছো না? তোমার এই বড় পুত্র রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। না, কই না না না, তুমি এত বড় চাচা আমায় দিও না, কই। তাহলে আমি চলে গেলাম না? চেও না, কই। আমি যে সূর্য বংশের পুত্র, আমি যে রাজা দশরথ, আমি যে কথা দিয়েছি তোমায় আমি পাঠাবো, কিন্তু আমি কেমন করে বলবো? তুমি একটিবার বলে দাও, কই। পারবে না? তুমি পারবে না তো বেশ। আচ্ছা, তুমি নাকি সূর্য বংশের পুত্র, তোমার সত্য কথা নাকি তুমি বলো, কিন্তু পারবে না যখন, তাহলে আমি আমার পুত্র ভরত আমি চলে যাই। না, হরি বড় পুত্র রামচন্দ্র, পিতা তব চরণে প্রণাম পিতা। আহা, একে আমি দেখছি, আমি যত রামচন্দ্রের মুখের দিকে চেয়ে দেখছি, আমি কেমন করে বলবো? একে পিতা, আপনার নয়ন জল ঝরছে কেন? কি হয়েছে পিতা, বলুন একটিবার আমার সামনে বলুন পিতা। আমি যে বড় পুত্র রামচন্দ্র, আপনার কি হয়েছে বলুন পিতা, বলুন। আপনি চুপ করে থাকবেন না, আমি সইতে পারবো না পিতা। আপনার চরণ দুটি ধরে ওরে রামচন্দ্র, আমি কাকে বলবো আমার মনের কথা? কেন পিতা, কি হয়েছে বলুন। পারবি পুত্র রামচন্দ্র? আজ তুই তোর পিতার
কথাটি পালন করতে পারবি? পিতা, পিতাজ্ঞা পালন করবার কথাই তো হচ্ছে পুত্রের। আমি আপনার বড় পুত্র রামচন্দ্র, কেন পিতৃ আজ্ঞা আমি পালন করতে পারবো না? বলুন পিতা, কি এমন করতে হবে? ভগবান, ওগো মহেশ্বর, আমি কেমন করে বলবো? কাঁদছেন কেন? কাঁদছেন কেন? সত্য করে বলুন, বলুন, বলুন পিতা। পারবি? পারবি ওরে পুত্র, পারবি? যা, চলে যা, আমি তোর পিতা। আজ তুই পিতৃ আজ্ঞা পালন করবি, তাই না? আজ তোকে যদি পিতৃ আজ্ঞা পালন করতে হয়, তাহলে তোকে কি করতে হবে জানিস? কি করতে হবে পিতা? বলুন একটিবার, বলুন 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 পিতা। আমি সইতে পাচ্ছি না পিতা, আপনার ওই নয়নের জল আমি সইতে পাচ্ছি না। সত্য করে বলুন পিতা, আমায় কি করতে হবে? ওরে পুত্র রামচন্দ্র, তোকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। ইলা পিতা, দ্বিতীয় অধ্যায় কাট করলাম একটু।